প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি সাম্প্রতিক বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 আমাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দিয়েছে। তারপরও এই মহামারীর বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের টিকে থাকতে হবে, কারণ প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে টিকে থাকাই মানুষের ধর্ম। তো অবশ্যই সেই সংগ্রাম করবে বাসায় বসে, জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না, বাসার ভিতরেই থাকবে আর পড়াশোনা নিয়মিত চালিয়ে যাবে। আর তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে আমরা এই অনলাইন ক্লাস ভিত্তিতে চালু করেছি। ইনশাল্লাহ তোমরা এখান থেকে উপকৃত হবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো সমাস, প্রথম ভাগ বা প্রথম অংশ। সমাস আমরা জানি শিক্ষার্থীরা সমাস একটু ভয় পায়, তারা ব্যাকরণ পড়তে গেলেই সমাসটাকে এড়িয়ে যায়, সমাস বাদ দিয়ে পড়ার প্রবণতা তাদের মধ্যে বেশি। তো আশা করি এরপর থেকে তোমাদের সমাস বাদ দিতে হবে না, এড়িয়ে যেতে হবে না, সমাস দিয়েই শুরু করতে পারবে ইনশাল্লাহ। শুধু কিছু শর্ট টেকনিক অবলম্বন করলে আমরা সমাসটা খুব সুন্দর করে শিখতে পারবো। যেমন সমাস মানে কি? সমাস মানে হলো সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ সমাসের মানে বলে দিয়েছে যে সমাসটা কি। সংক্ষেপণ অর্থাৎ অনেকগুলো পদকে একপদী করাই হলো সমাস। একাধিক পদের একপদীকরণ। আর একটা অর্থ কি? সংক্ষেপণ মানে অনেকগুলো পদ থাকলেও সেটা আমরা সংক্ষেপে একটা পদে নিয়ে আসবো। এটাকে ইংরেজিতে বলে কম্পাউন্ডিং। COMPOUNDING, কম্পাউন্ডিং। ইংরেজিতে আমরা কম্পাউন্ডিং করেছি। কম্পাউন্ডিং অর্থ হলো মিশ্রণ। তো এখানে অনেকগুলো পদ মিশ্রিত করে এক পদে পরিণত হওয়াই সমাস। এই কারণে এটাকে আমরা ইংরেজিতে কম্পাউন্ডিংও বলি। তো সে অনুযায়ী আমরা সমাসের সংজ্ঞাটা দিতে পারি এভাবে: পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ দুই বা ততোধিক পদ মানে দুই বা তার অধিক পদ এক পদে পরিণত হওয়াই হলো সমাস। সমাস আসলে নতুন শব্দ গঠনের একটি বিশিষ্ট উপায়, কারণ আমরা জানি প্রতিটা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করার কিছু কৌশল থাকে। তেমনি আমাদের বাংলা ভাষায়ও নতুন নতুন শব্দ তৈরি করার যে একটা মাধ্যম, তার একটা মাধ্যম হলো সমাস। সমাস নতুন নতুন শব্দ তৈরি করতে আমাদের সাহায্য করে। তো সমাস শিখতে হলে সমাসের কয়েকটি পরিভাষা আছে, আমাদের সেই পরিভাষাগুলো শিখতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লেখার সাথে সাথে তোমরাও এটা খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যা লিখবো সেটা তোমরাও খাতায় লিখে ফেলবে। সমাসের কয়েকটি পরিভাষা। সমাসের কয়েকটি পরিভাষা, এগুলো সমাস শিখতে হলে এই বেসিক জিনিসগুলো শিখতে হবে আগে, কারণ এগুলো সমাসের সাথে রিলেটেড। তো সমাসের পরিভাষাগুলো হলো যেমন সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, তারপরে আছে পরপদ, পরপদকে উত্তরপদও বলে, উত্তরপদ। এরপর আছে সমাস বাক্য, ব্যাস বাক্য, এটাকে বিগ্রহ বাক্য বলে, বিগ্রহ বাক্য। আবার এটাকে সমাস বাক্য বলে। তো এই সমাসের পরিভাষাগুলো আমাদের আগে শিখতে হবে, কারণ এগুলো সমাসের সাথে রিলেটেড। সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, আর ব্যাস বাক্য এটাকে বিগ্রহ বাক্য বলে বা সমাস বাক্য বলে। এই পরিভাষাগুলো প্রথমে শিখতে হবে। তো এইগুলো আমরা একটা প্যাটার্নে আমরা শিখতে পারি। যেমন মনে করো নীল যে পদ্ম, নীল যে পদ্ম, তো সমান সমান কি হয়? নীল পদ্ম। এই যে অনেকগুলো পদ, আমার সংজ্ঞায়
বলা ছিল, যদি তোমরা লিখে রাখো দেখে থাকবে, সংজ্ঞায় বলা ছিল একাধিক পদের একপদীকরণ। তো এখানে একাধিক পদ আছে, মানে একের অধিক, দুইয়ের অধিক, দুই বা ততোধিক। তো দুইয়ের অধিক, দুই বা তার অধিক পদ আছে। এখন একাধিক পদ এক পদে মিলিত হয় কি হলো, নীল পদ। তো একাধিক পদ যখন এক পদে পরিণত হয় এটাকে বলা হয় সমস্ত পদ। একাধিক পদ এক পদে মিলিত হলে সেটাকে বলবো কি, সমস্ত পদ। এরপরে এই যে একাধিক পদ, এই যে বিশ্লেষিত রূপ, এই সমস্ত পদের বিশ্লেষিত রূপ মানে বিশ্লেষণ করা রূপ, এটাকে বলা হয় ব্যাস বাক্য। এই যে একাধিক পদ সাজানো থাকে ক্রমান্বয়ে, এই বিশ্লেষিত রূপ বা বিশ্লেষণ করা বাক্যটিকে বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরো দুটো নাম আছে, এখানে জায়গা নাই বিদায় লিখলাম না, তোমরা দেখে থাকবে। ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বলে, সমাস বাক্য বলে। এই সমস্ত পদের বিশ্লেষিত যে রূপ, সেই বিশ্লেষিত রূপটাকে বলা হয় ব্যাস বাক্য। এখন দেখো, এই বিশ্লেষিত রূপে এটা হলো প্রথম ভাগ, প্রথম অংশ। এই প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। পূর্বপদ, পূর্ব মানে কি, প্রথম দিকে, তাহলে প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। আর এই যে শেষের অংশ, শেষের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। শেষের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এখন এখানে তিনটা শব্দ আছে, এই যে কনজাংশন সহ তিনটা শব্দ, একটা, দুইটা, তিনটা। তা প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বলে সমসমান পদ। আবার আমরা একটু দেখে থাকি, এই যে অনেকগুলো পদ, নীল যে পদ্ম, এখানে অনেকগুলো পদ এক পদে মিলিত হয়ে যখন নীল পদ্ম হয়েছে, এক পদে মিলিত হওয়া শব্দটাকে বলা হয় সমস্ত পদ। আর এই যে পুরো বিশ্লেষিত রূপ নীল যে পদ্ম, এই বিশ্লেষিত রূপটাকে বলা হয় ব্যাস বাক্য। এই বিশ্লেষিত রূপের প্রথম যে অংশ নীল, এই নীলটাকে বলা হয় পূর্বপদ। আর পরের যে অংশ শেষে, এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আর এই প্রত্যেকটা পদকে বলা হয় সমসমান পদ। এটাকে আমরা কনজাংশন ধরতে পারি, এটাকে কনজাংশন ধরতে পারি মানে সংযোজক অব্যয়। তো এই প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলে। তো এখন দেখো, সমাসের পরিভাষাগুলো আমরা একটা প্যাটার্নে শিখতে পেরেছি। সমস্ত পদ অর্থাৎ একাধিক পদ এক পদে মিলিত হলে যেটা হয় সেটাকে বলা হয় সমস্ত পদ। এই বিশ্লেষিত পদের বা বিশ্লেষিত রূপের প্রথম অংশ নীল, প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, শেষের অংশটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আর প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে বলা হয় সমসমান পদ। তাহলে আমরা সমাসের পরিভাষাগুলো অবশ্যই শিখতে পেরেছি। সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, একই নাম একই শব্দ। তো এগুলো আমরা একটা প্যাটার্নে শিখে ফেলেছি। এরপরে আসি সমাস প্রধানত কয় প্রকার। সমাস এর অনেক শ্রেণীবিভাগ আছে, বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছে। তো সাধারণভাবে তোমাদের বইতে যেটা পাবে, সমাস প্রধানত ছয় প্রকার। দেখো এখানে কিন্তু বলা আছে প্রধানত। প্রধানত বলার কারণ হলো এই ছয় প্রকার সমাস ছাড়াও আরো কিছু সমাস আছে যেগুলোকে অপ্রধান সমাস বলে। অপ্রধান বলে এ কারণে, কারণ ওই সমাসগুলো বাংলা ব্যাকরণে খুব বেশি একটা উদাহরণ পাওয়া যায় না বিধায় ওগুলাকে অপ্রধান সমাস বলে। এই জন্য বলা হয় সমাস প্রধানত ছয় প্রকার। এখন এক নম্বরে আছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব। দুই নম্বরে আছে বহুব্রীহি, বহুব্রীহি।
দেখো আমি এখানে 1 লিখেছি, এখানে 2 নম্বর লিখেছি। কেন লিখেছি তার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। তোমরা আমি যেভাবে লিখবো সেভাবেই খাতায় লেখো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। 3 নম্বরে কর্মধারয় সমাস, কর্মধারয়। 4 নম্বরে তৎপুরুষ, তৎপুরুষ। 5 নম্বরে দ্বিগু, দ্বিগু। আর 6 নম্বরে হলো অব্যয়ভাব, অব্যয়ভাব। হ্যাঁ, আমি কিন্তু 1 2 3 4 5 6 এভাবেও লিখতে পারতাম, তো আমি এভাবে লিখেছি, তার একটা উদ্দেশ্য আছে। যেমন 1 নম্বরে হলো দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের বিপরীত হলো বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থই প্রাধান্য পায় না, সেখানে নতুন বা অন্য অর্থ প্রাধান্য পায়। এই জন্য দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় বহুব্রীহি সমাসে। তোমরা মনে রাখবে, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পায়, আর বহুব্রীহিতে একটির অর্থ প্রাধান্য পায় না, অন্য অর্থ প্রাধান্য পায়। আর কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এগুলোকে বলা হয় পরপদ প্রধান, পরপদ প্রধান, অর্থাৎ পরপদের অর্থই প্রাধান্য পায়। আর অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান, মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আর কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এই সমাস তিনটার পরপদের অর্থ প্রাধান্য পায়। এজন্যই এই তিনটা পরপদের অর্থ প্রধান, আর এই অব্যয়ভাব পূর্বপদের অর্থ প্রধান। এখানে উভয় পদে অর্থ প্রাধান্য পায়, আর এখানে অন্য অর্থ, অন্য অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে অন্য শব্দের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এগুলো পরপদ প্রধান সমাসও বলে এখানে, কারণ এগুলো পরপদ প্রধান। আর অব্যয়ভাব সমাসকে পূর্বপদ প্রধানও বলে, কারণ অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান প্রাধান্য পায়। আচ্ছা, এখন এই তিনটাই যেহেতু পরপদ প্রধান, সে তিনটের মধ্যে আলাদা কিছু সূক্ষ্ম টেকনিক আছে মনে রাখার, সেটা আমরা করে যাচ্ছি। আগে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করি। দ্বন্দ্ব সমাস, আসলে দ্বন্দ্ব শব্দটা কিন্তু আমাদের যে প্রচলিত শব্দ, আমাদের প্রচলিত শব্দে দ্বন্দ্ব মানে হলো কি বিরোধিতা, শত্রুতা। কিন্তু বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব মানে বিরোধিতা বা শত্রুতা নয়। বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব মানে হলো জোড়া বা মিলন। বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব মানে শত্রুতা বা বিরোধিতা নয়, দ্বন্দ্ব মানে হলো জোড়া বা মিলন। এখানে দুটো শব্দের জোড়া দেওয়া হয় অথবা দুটো শব্দের মিলন। যেমন মনে করো লতা ও পাতা সমান সমান লতা পাতা। আবার আছে বাবা ও মা সমান সমান বাবা মা। তাহলে কি পূর্বপদ পরপদ উভয় পদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। পূর্বপদে বাবা, পরপদে বা উত্তর পদে মা। আমরা সমস্ত পদে কি পেয়েছি? বাবা এবং মা দুজনকেই পেয়েছি। অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদের অর্থই আমরা এখানে পেয়েছি। এজন্য বলা হয় দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পায়। লতা ও পাতা, এখানে লতা এবং পাতা পূর্বপদ পরপদ উভয় পদকেই আমরা সমস্ত পদে পেয়েছি। তো দ্বন্দ্ব সমাস শেখার কিছু টেকনিক আছে, তোমরা দুটো জিনিস মনে রাখবে।
দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়, উভয় পদের অর্থই প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে ও এবং আর অব্যয় থাকে। দ্বন্দ্ব সমাস শেখার জন্য আমাদের এই দুটো বিষয় মনে রাখতে হবে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে ও এবং আর এর যে কোনো একটা অব্যয় পদ থাকবে। যেমন এই যে দেখো লতা ও পাতা, লতা পাতা, এখানে ও অব্যয় পদ আছে। আবার আছে ভাই আর বোন সমান সমান ভাই বোন, আবার বাবা ও মা, বাবা মা। তো দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে ও এবং আর এর যে কোনো একটি অব্যয় থাকবে। এখন এই দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকমের হতে পারে। যেমন মনে করো এই দ্বন্দ্ব সমাস কোন প্রকারের বা কোন বিষয়ের পর পড়বে সেটা আমরা বুঝবো পূর্বপদ এবং পরপদের সম্পর্ক দেখে। যেমন দেখো মাতা ও পিতা সমান সমান মাতা পিতা, মাতা ও পিতা। এখানে দেখো পূর্বপদ আর পরপদ এদের মধ্যে একটা সম্পর্কীয় মিল বোঝা যায়। যেমন দাদা দাদি, চাচা চাচি। তো এই শব্দগুলোর পূর্বপদ ও পরপদ এই উভয় পদের মধ্যে একটা সম্পর্কীয় মিল বুঝায় বিধায় এটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব। পূর্বপদ পরপদের মধ্যে সম্পর্কীয় মিল থাকলে সেটাকে আমরা মিলনার্থক দ্বন্দ্ব বলতে পারি। এরপরে ওহি ও নকুল সমান সমান ওহি নকুল। দেখো ওহি মানে হলো সাপ, নকুল মানে হলো বেজি। তো আচ্ছা আমরা তো জানি সাপ আর বেজির সম্পর্কটা কেমন। সাপ বেজিরে দেখলেই ফোঁস, আবার বেজি যদি সাপকে দেখে ফোঁস। তো সাপ আর বেজির সম্পর্কটা খুবই খারাপ। তা এখানে পূর্বপদ আর পরপদ এই দুটো পদের মধ্যে কি অর্থ প্রাধান্য পেয়েছে? অবশ্যই শত্রুতা, কারণ এই দুজনের মধ্যে শত্রুতাই বেশি। তো এই পূর্বপদ পরপদের মধ্যে বিরোধিতা বা শত্রুতা বোঝালে সেটাকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব। পূর্বপদ পরপদের মধ্যে যদি শত্রুতা বোঝায়, বিরোধিতা বোঝায়, তাহলে সেটাকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব। এরপরে হাট ও বাজার, হাট বাজার। এখানে হাট দিয়েও যেটা আমরা বুঝি, বাজার দিয়েও সে অর্থই বুঝি। এখানে হাট অর্থ যা, বাজার অর্থ তাই। তো যেহেতু পূর্বপদ পরপদ উভয় পদ দিয়ে একই অর্থ বোঝায়, সমান অর্থ বোঝায়, এই জন্য এটাকে বলা হয় সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব বা সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। এভাবে আমরা পূর্বপদ পরপদের মধ্যে যেই সম্পর্ক বিরাজমান থাকবে সেই অনুযায়ী ওই দ্বন্দ্ব সমাসের নামকরণ করব। আর অবশ্যই মনে রাখবে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে ও এবং আর এর যে কোনো একটি অব্যয় থাকবে। এরপরে আমরা আসি কর্মধারায়। কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি আগেই লিখেছি, তোমরা যদি লিখে থাকো তাহলে দেখবে। কর্মধারায় সমাসকে বলা হয় পরপদ প্রধান। এর দুটো বৈশিষ্ট্য থাকে, একটা হলো তুলনা।
তুলনা, আরেকটা হলো পরপদ প্রধান। পরপদ প্রধান কর্মধারয় সমাস তুলনা বোঝায় বা পরপদ প্রধান, অর্থাৎ যদি দুটো বস্তুর মধ্যে তুলনা বোঝায় তাহলেও কর্মধারয় সমাস হবে, এবং পরপদ প্রধান সমাস হলেও কর্মধারয় সমাস হবে। কর্মধারয় সমাসে সাধারণত পূর্বপদ, বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। কর্মধারয় সমাসে সাধারণত পূর্বপদ, বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। যেমন দেখো, নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে নীল বিশেষণ, নীল বিশেষণ আর পদ্ম বিশেষ্য। তো এই বিশেষণ এটা বিশেষ্য, কিন্তু সমস্ত পদে নীল পদ্ম, নীল পদ্ম কিন্তু একটা ফুলেরই নাম। তো নীল পদ্ম বলতে আমরা নীল পদ্ম নামের ফুলটাকে বুঝি, যেটা একটি বিশেষ্য পদ। তো এখানে বলাই আছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, এজন্য এখানে পদ্ম পরপদ পদ্মের অর্থটাই প্রাধান্য পেয়েছে। নীল যে পদ্ম, নীল পদ্ম। আবার তুলনা বুঝালে, যেমন দেখো, কুমারী, কুমারী ফুলের ন্যায় সমান সমান ফুল কুমারী, ফুল কুমারী। এখানে কুমারী ফুলের ন্যায়, কুমারীকে ফুলের সাথে তুলনা করা হয়েছে, কুমারীকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। তো কর্মধারয় সমাস মানেই হলো হয় পূর্বপদ পরপদের মধ্যে তুলনা বোঝাবে এবং পরপদ প্রধান বোঝাবে। পরপদ প্রধান হলেও কর্মধারয় সমাস, আর তুলনা বোঝালেও কর্মধারয় সমাস। এখন এই কর্মধারয় সমাস কয়েক প্রকারের হতে পারে। যেমন আমরা সাধারণত 4 প্রকারের কর্মধারয় পাই। যেমন মধ্যপদ লোপী কর্মধারয়, মধ্যপদ লোপী কর্মধারয়। কর্মধারয় সমাস কয়েক প্রকারের হতে পারে, তোমাদের বইতে 4 প্রকারের দেওয়া আছে। এর মধ্যে 1 নম্বর হলো মধ্যপদ লোপী কর্মধারয়। আচ্ছা, মধ্যপদ লোপী, মধ্যপদ মানে হলো মাঝখানের পদ, লোপ মানে হলো বাদ যাওয়া। অর্থাৎ ব্যাসবাক্য থেকে যদি মাঝখানের পদ বাদ যায় বা লোপ পায় এবং সেটা যদি কর্মধারয় সমাস হয়, তাহলে আমরা সেটাকে বলবো মধ্যপদ লোপী কর্মধারয়। যেমন দেখো, সাহিত্য বিষয়ক সভা সমান সমান, এখানে আমরা যে কনজাংশন রাখতে পারি, যে কনজাংশন দেওয়া এখানে মুখ্য নয়। তো সভা সমান সমান সাহিত্য সভা। তাহলে দেখো, সাহিত্য বিষয়ক সভা এটা সমস্ত পদে হয় সাহিত্য সভা। আর এই যে বিষয়ক পদ, মাঝখান থেকে এই বিষয়ক পদ সমস্ত পদে লোপ পেয়েছে এবং এটা পরপদ প্রধান বিধায় এটা কর্মধারয় সমাস হয়েছে। তো পরপদ প্রধান বিধায় কর্মধারয় সমাস, আর মাঝখান থেকে একটা পদ লোপ পেয়েছে বিধায় এটা মধ্যপদ লোপী। তাহলে দাঁড়ালো কি? মধ্যপদ লোপী কর্মধারয়। এরপরে আসি উপমান। উপমান কর্মধারয়। উপমান, উপমান কথার অর্থ তুলনা করা। আগে আমরা বলেছি যে কর্মধারয় সমাস হলো পরপদ প্রধান আর তুলনা। যদি প্রত্যক্ষ বস্তুকে আমরা পরোক্ষ বস্তুর সাথে তুলনা করি, প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা করলে পরোক্ষ বস্তুটা হলো উপমান, অর্থাৎ যার সাথে তুলনাটা করি সে হলো উপমান। আর
যেই বস্তুটাকে তুলনা করি সে হলো উপমেয়। তো এখানে প্রথমে থাকবে উপমান, পরে থাকবে উপমেয়। যেমন তুষারে ন্যায় শুভ্র, শুভ্র মানে বরফ, সাদা বরফ সমান তুষার শুভ্র। তো তুষারের ন্যায় শুভ্র, তুষার এটার সাথে আমরা শুভ্র কম্পেয়ার করেছি। উপমান প্রথমে থাকে উপমান, তুষারটা হলো উপমান। আমরা এই শুভ্রটাকে তুলনা করেছি কার সাথে? তুষারের সাথে। শুভ্রটাকে যেহেতু তুষারের সাথে তুলনা করেছি এই জন্য তুষারটা হলো উপমান, শুভ্রটা হলো উপমেয়। আর উপমেয় পদ উপমানের সাথে মিলে যেই সমাস হয় সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এরপর আসি উপমিত। উপমিত হলো এটার উল্টা। এখানে প্রথমে বলবে উপমেয়, পরে বলবে উপমান। আর এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, অবশ্যই মনে রাখবে। উপমান কর্মধারয় সমান, সেখানে সাধারণ গুণের উল্লেখ থাকবে, সাধারণ গুণের উল্লেখ থাকবে। উপমান কর্মধারয় সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকবে। সাধারণ গুণ মানে হলো এই পরপদকে পূর্বপদের সাথে তুলনা করেছি কি কারণে, কোন গুণের কারণে। যেমন এখানে শুভ্র সাদা বরফ, সেটাও সাদা, তুষারও সাদা, এই কারণে এখানে সাধারণ গুণ আছে। কিন্তু উপমিত কর্মধারয় সমাস যেখানে সাধারণ গুণের উল্লেখ থাকবে না। যেমন দেখো মুখ চন্দ্রের ন্যায় সমান সমান চন্দ্র মুখ। দেখো এখানে মুখ হলো প্রত্যক্ষ আর চন্দ্র হলো পরোক্ষ। প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা করা হয়েছে এবং এখানে উপমেয় পদ প্রথমে বসেছে, উপমান পদ পরে বসেছে। আর এই কি কারণে তুলনা করা হয়েছে সেই সাধারণ গুণটা কিন্তু এখানে নেই। আমরা মুখকে চাঁদের সাথে তুলনা করেছি, চন্দ্রের সাথে, চন্দ্র মানে চাঁদ। তো মুখ চাঁদের সাথে কেন তুলনা করেছি সেই গুণটি কিন্তু এখানে উল্লেখ নেই। যেহেতু সাধারণ গুণ উল্লেখ নেই এই কারণে এটাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। আর এখানে সাধারণ গুণের উল্লেখ আছে বিধায় এটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। তো আমরা এখানে অবশ্যই মনে রাখবো উপমান কর্মধারয় সমাসে উপমানটা সাধারণত প্রথমে বসে, উপমেয়টা পরে বসে এবং সাধারণ গুণের উল্লেখ থাকে। আর উপমিত কর্মধারয় সমাস সেখানে উপমেয় পদ সাধারণত পূর্বে বসে, উপমান পরে বসে এবং সাধারণ গুণের উল্লেখ থাকে না। সাধারণ গুণের উল্লেখ থাকে না, উল্লেখ থাকে না। উপমিত কর্মধারয় সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকে না। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যাই তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস সেটা আমরা বলেছি তিনটা সমাস হলো পরপদ প্রধান। এর মধ্যে কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু এই তিনটা সমাস হলো পরপদ প্রধান। তৎপুরুষ সমাস এটাও পরপদ প্রধান। পরপদ প্রধান কিন্তু এখানে পূর্বপদ থেকে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে।
তৎপুরুষ সমাস পরপদ প্রধান, এখানে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে, পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং এটা পরপদ প্রধান সমাস। তো তৎপুরুষ সমাস শিখবো কিভাবে, চিনবো কিভাবে যেটা তৎপুরুষ সমাস? মনে রাখবে, পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যদি কোনো সমাস হয় তাহলে সেটা অবশ্যই তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে। যেমন মনে করো, গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি, গুরু ভক্তি। তো দেখো এখানে পূর্ব পদে কে বিভক্তি ছিল, কেটা হলো বিভক্তি, বিভক্তি তোমরা অবশ্যই পড়েছো, অবশ্যই জানো কে হলো বিভক্তি। তো গুরুকে ভক্তি, এটাকে যখন আমরা সমস্ত পদে গুরু ভক্তি বলি তখন এই কে বিভক্তিটা কিন্তু এখানে নাই, কে বিভক্তিটা লোপ পেয়েছে, আর কে বিভক্তিটা ছিল পূর্বপদ। তাহলে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যদি সমাস হয় সেটাকে অবশ্যই তৎপুরুষ সমাস বলবো। অথবা অনুসর্গ লোপ পেতে পারে, যেমন মন দ্বারা গড়া সমান সমান মন গড়া। এখানে দ্বারা দিয়া কর্তৃক, এটা তৃতীয় বিভক্তি, আবার এটাকে আমরা অনুসর্গ বলি। এই যে দ্বারা তৃতীয় বিভক্তি, এই মন দ্বারা গড়া, এই গড়া মন গড়া, এখানে দ্বারা এই অনুসর্গ বা বিভক্তি এটা কিন্তু এখানে নেই। তাহলে পূর্বপদ থেকে অনুসর্গ বা বিভক্তি যদি সমস্ত পদে লোপ পায় সেই সমাসটাকে বলবো তৎপুরুষ সমাস। এখন তৎপুরুষ সমাস বিভিন্ন রকম হতে পারে, যেমন সেটা আমরা বুঝবো কোন বিভক্তি লোপ পেয়েছে। যদি এখানে তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে, কারণ দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, তো তৃতীয় বিভক্তি লোপ পেলে এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস, যেই বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ সমাস, তো যেই বিভক্তি লোপ পেলে সেই তৎপুরুষ সমাস। এরপর আমরা আসি দ্বিগু সমাস। দ্বিগু সমাসও পরপদ প্রধান। দ্বিগু সমাস, দ্বিগু সমাস চেনার সহজ উপায় হলো প্রথমে সংখ্যা থাকবে আর শেষে সমাহার বা সমষ্টি কথাটি থাকবে। প্রথমে সংখ্যা, পরে সমাহার অথবা সমষ্টি। প্রথমে সংখ্যা পরে সমাহার বা সমষ্টি থাকলে সেটা সাধারণত দ্বিগু সমাস হয়। যেমন ধরো ত্রি ফলে সমাহার ত্রি ফলা। এই দেখো ত্রি মানে হলো তিন, ত্রি ফলে সমাহার ত্রিফলা। এখানে প্রথমে সংখ্যাবাচক শব্দ আছে, সংখ্যা আছে, এবং পরে সমাহার বা সমষ্টি আছে। যে সমাসে প্রথমে সংখ্যা থাকবে পরে সমাহার বা সমষ্টি থাকবে সেটাকে বলা হয় দ্বিগু সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাস ক্লাসের প্রথম অংশ এখানে শেষ, আর বাকি থাকলো আমাদের বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। পরবর্তী ক্লাসে আমরা এই দুটো সমাস শেষ করব। আমি আমার একটু পারিবারিক ব্যস্ততার কারণে অনলাইনে এতদিন আসতে পারিনি, এখন থেকে তোমাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।